আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এনএইচআর ভ্লগ। তুর্কির ৩ নাম্বার ভ্লগে চলে আসলাম। একদম ভোরবেলা ফজরের নামাজ পড়েই টেরেসে চলে আসলাম। সূর্য ওঠার আগেই কাপাডোশিয়ার আকাশ রঙিন হয়ে শত শত হট এয়ার বেলুন দেখা যায়। এটা শুধু একটা রাইড না, এটা একটা লাইফ টাইম এক্সপেরিয়েন্স। যেহেতু আমরা উঠতে পারতেছি না, তাই আমরা খুব চেষ্টা করছি ভিডিও করে রাখার জন্য। এখনও এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা, বাট আমি একদম ভোরবেলায় চলে আসলাম আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার জন্য। আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম যে কখন বেলুনগুলো ছাড়বে। একদম ফজরের নামাজের পরপরই আপনাকে কিন্তু এখানে আসতে হবে, তবে এটা ডিপেন্ড করে ঋতুর উপরে। সিজনালি এটা আসলে চেঞ্জ হয়, আপনারা অবশ্যই হোটেলের রিসিপশন থেকে জেনে নেবেন। যখনই একটু আলোকিত হচ্ছিল তখনই দেখতে পারলাম বেলুনগুলো যেন আকাশে ওড়া শুরু করেছে। মেঘের উপরে নয়, ইতিহাসের উপরে ভাষার মতো অনুভূতি দেয় এই কাপাডোশিয়ার বেলুন রাইড। মুহূর্তের মধ্যে আকাশে দেখতে পাচ্ছেন শত শত বেলুন কিন্তু ওরা শুরু করেছে। আলো যত বেড়ে যাচ্ছে তত বেশি দেখা যাচ্ছে বেলুনগুলো, এবং এই বেলুনগুলো কতক্ষণ, মেবি 2 ঘন্টার মতো রাইড করে থাকে। পেছনে দেখতে পাচ্ছেন, এটা তো একদম আমাদের হোটেলের ঠিক সাথে দিয়েই রাইড করছিল। একদম ক্যামেরায় বন্দি করলাম। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা একদম পাশে। এখন সব হোটেলের আশেপাশে সব চলে এসেছে। ওয়েদার একটু ভালো হয়েছে তো, বাট ঠান্ডায় ধরতে পারতেছি না ক্যামেরা। আমাদের এই হোটেল মিত্রা কেভ হোটেল এর রুপটপ থেকে বেলুন ভিউ সত্যি পোস্ট কার্ডের মতো সুন্দর লাগে। চারপাশে পাহাড়, নিচে পুরানো কেভ সিটি, আর উপরে রঙিন বেলুন। অসাধারণ এক দৃশ্য। সো আমি ওকে ডেকে নিয়ে আসছি। রুয়াইদ রুমেই আছে, এটা আমাদের রুমের ছাদে। এখানে অনেক ঠান্ডা, এখানে রুয়াইদকে নিয়ে আসা যাবে না। তবে এটা সত্যি যে ওরা যে অ্যালাউ করছে না, কেন অ্যালাউ করছে না বুঝছো? কারণ ওখানে উঠলে যে পরিমাণে ঠান্ডা, আমরা কেঁপে যাচ্ছি। ওই যারা বেলুনের ভিতরে আছে তারা যে কিভাবে আছে এটা আসলে বলে বোঝানো যাবে না, যারা গিয়েছে তারাই জানে। আগুনটা তো ওখানে উপরে ওঠার জন্য মেবি। ভোরের নীরবতা আর এই বেলুনের যে আগুন, তার শব্দ পুরো মুহূর্তটাকেই সিনেমেটিক করে তুলেছে। কাপাডোশিয়ার এই সকাল শুরু হয় আকাশ ভরা স্বপ্ন দিয়ে। এই ভিউয়ের পাশাপাশি ব্রেকফাস্ট বুফে অন্যরকম একটা বিষয়। অনেক রকমের ব্রেড রয়েছে, অনেক রকমের হানি রয়েছে, বাট আমি যেটা দেখলাম টার্কিশ ব্রেকফাস্টগুলো অনেকেরই পছন্দ হবে না। আমারও আসলে খুব একটা ভালো লাগে না, কারণ এখানে কোনো ঝালের কোনো আইটেম নাই। আর আমরা তো বাঙালি, একটু ঝাল খাবার হইলে ভালো হয়। বাট এই চিজগুলো দিয়েই আমি নাস্তা সেরে নিব। কাপাডোকিয়া ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেটা ছিল, ওখানে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পরে আমাদের এয়ারপোর্ট শাটল 3:45-এ আসবে, তারপর আমরা ইস্তাম্বুলের ফ্লাইট ধরবো। তো আমি চিন্তা করেছি যে এই জায়গায় একটু নামাজ পড়ি, কারণ এখানে একটা মসজিদ আমার সামনেই রয়েছে। ওই মসজিদে যাচ্ছি নামাজ পড়ার জন্য। এবং রোদ, বা তারপরও ঠান্ডা। আমার তো ঠান্ডা লেগেই গেছে। আমার তো আবার বাংলাদেশে যে ক্লাস নিতে হবে। যখন এই ভিডিও আপলোড করেছি ততক্ষণে তো আল্লাহর রহমতে বাংলাদেশে ক্লাস নিচ্ছি। বাট আমি আসলে ভিডিওটা রাইট টাইমে করতে পারি, বাট রাইট টাইমে দিতে পারি না। ইউ নো দ্যাট, যে আসলে অনেকগুলো ক্লাস থাকে প্রতিদিন। তো সামনে একটা মসজিদ আছে, মসজিদে যাই নামাজ পড়ি। আর ইন্ডিয়া গেট রেস্টুরেন্টের যে ওনার না, আসলে উনি আসলে এখানকার একজন জব হোল্ডার, এবং উনি এখানে পিএইচডি করতে এসেছে পাকিস্তান থেকে। যথেষ্ট ভালো মানুষ। আমার সাথে অনেকক্ষণ গল্প হলো, পলিটিক্যাল কথাবার্তা হলো। যদিও আমি পলিটিক্স কম বুঝি, উনিও পলিটিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, এবং ওইখানে পাকিস্তানে একটি সরকারি ইউনিভার্সিটিতে তিনি একজন টিচার। তিনি এখানে ফ্রি স্কলারশিপ পেয়েছেন, স্কলারশিপ পেয়ে এসেছেন, এবং তার পাশাপাশি জব করছেন। আর ফুল ফ্রি স্কলারশিপ আমি যতদূর শুনলাম। তো উনি এখানে অনেক দিন ধরে এই রেস্টুরেন্টের সাথে আছে। তো ফারিয়া রুয়াইদকে রেস্টুরেন্টেই রেখেছি। ওখানে আমাদের শাটল বাস আসলে আমরা এয়ারপোর্টে চলে যাব, এএসআর এয়ারপোর্ট। তারপর ইস্তাম্বুলে একদিন আমরা থেকে ইনশাল্লাহ বাংলাদেশে চলে যাব। ভালোই লাগছে। তো এই মসজিদটাতে নামাজ পড়বো, আপনাদেরকেও দেখাবো যে এখানকার
মসজিদের ভিতর আসলে কেমন দেখি, ভালোই লাগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে অন্য দেশে আসলে, যেসব দেশে বাংলাদেশি পর্যটক কম থাকে সেসব দেশে আসলে একটু কষ্ট হয়ে যায় থাকা, ঘোরাফেরা বিভিন্নভাবে, যেটা আমাদের এই ইস্তাম্বুলে হয়েছে। লন্ডনে এরকম কোনো সমস্যা আমি পাই নাই, কারণ লন্ডনে বাংলাদেশি ভাই ও বোনেরা দিয়ে ভরা, প্রচুর বাংলাদেশি ভাই ও বোনেরা আছে। ভিতরে ঢুকতে হবে, আগে উজু করে নেই। এই মসজিদগুলো থেকে যখন আজান দেয়, আজানের সুর পুরো পরিবেশকে আরো শান্ত ও সুন্দর করে তোলে। তবে এসব মসজিদের তুলনায় ইস্তাম্বুলে যে মসজিদগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক বিখ্যাত, এবং সবাই কিন্তু এই মসজিদগুলো দেখতেই কিন্তু ইস্তাম্বুলে যায় বিশেষ করে। নামাজ পড়ে চলে আসলাম এয়ারপোর্ট শাটলে, এবং এই এয়ারপোর্ট শাটলে করেই আমরা এখন এয়ারপোর্টে যাচ্ছি। প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে আমাদের এই হোটেল থেকে একদম কায়সারি এয়ারপোর্টে। বরফ ঘেরা পাহাড় দেখতে দেখতে কখন যে এয়ারপোর্টের সামনে চলে এসেছি তা জানতে পারলাম না। এয়ারপোর্ট এত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, ডোমেস্টিক এয়ারপোর্ট যে এরকম হতে পারে এটা আসলে ইস্তাম্বুল বা তুর্কি আসলে জানতাম না। এই জায়গায় এসে আমার মনে হলো যে তারা এয়ারপোর্ট নিয়ে অনেক বেশি সচেতন। টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট রাইট টাইমে ছেড়েছিল। 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে চলে আসলাম আমাদের সেই আবার যে হোটেলে আমরা চেকিং করেছিলাম ঠিক সেই হোটেলেই। আমরা লাগেজগুলো রেখে গিয়েছিলাম, কারণ ডোমেস্টিক ফ্লাইটে আপনি এত বেশি ওয়েট পাবেন না, তাই হোটেলেই আমরা লাগেজ রেখে গিয়েছিলাম। রাতের বেলা আমি, ফারি এবং রুয়াইদ একটি ফ্যামিলি ডিনারে চলে আসলাম, যেখানে টার্কিশ খাবার আমরা ট্রাই করব। This is goose kebab. It is stuffed in filo bread and some stuffed rice with the minced goose meat. The stuffed rice is meat, plain rice, cinnamon, black pepper, almond with pistachio and a little bit of red currants in it. It is popular in our restaurant because this is like 16 between 15th century dishes. It is our signature one because our restaurant is from Palace cuisine. Not the Ottoman time. This is Ottoman Palace cuisine. Yes. You're welcome. This is number one. Yeah. সো টার্কিশ অথেন্টিক খাবার মানে হচ্ছে অথেন্টিক রাখবে। এই ব্রেডটা দেখছেন, মানে অসাধারণ ব্রেড। গুস কাবাব মানে হচ্ছে হাঁসের মাংস দিয়ে এটা একটা কাবাব, আর এটা ছিল আদানা। এটা খুবই ফেমাস, আপনারা সবাই জানেন। আর একটা কথা না বললেই না, আমরা আসলে এই লাস্ট অংশে শুধু খাবারের ভিডিওগুলোই করেছি। এখান থেকে আমি আর একটা জায়গায় যাব, খাবারগুলো আপনাদেরকে দেখাবো। এর ভিতরে আমরা হাঁসের মাংস পেয়েছি, মোটামুটি ভালোই ছিল। আর একটি বিখ্যাত কেবাব, এটা আসলে খাই তত মজা নাই, বাট আমি অনেক রিলস দেখেছি। এটার নামটা আসলে আমার মনে নাই, তবে টার্কিশ যে কয়টা খাবার আছে 1 থেকে 10-এর মধ্যে এই খাবারটাও রয়েছে। যাই হোক, অনেক খাবার খেয়েছি, ঘুমিয়ে যাব, কারণ সকালে আবার ব্রেকফাস্ট আছে, তারপর আবার বাংলাদেশে ব্যাক করতে হবে। এটাই হচ্ছে আমাদের টার্কির লাস্ট ডে। তো এখানেও ছিল বুফে ব্রেকফাস্ট, বাট কোনো বাংলাদেশি বা ইন্ডিয়ান কোনো ফুডই নাই, সবগুলোই হচ্ছে টার্কিশ চিজ রিলেটেড খাবারগুলো। তো আপনাদের জন্য আমি একটু ভিডিও করে রাখলাম। ব্রেকফাস্ট করে হোটেল চেক আউট করে চলে আসলাম এয়ারপোর্টে। ইন্টারন্যাশনাল ফ্লাইট, তাই অনেক আগেই চলে এসেছি। আর ভিতরের লাউঞ্জ ইউজ করব, আপনাদেরকেও দেখাবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে টার্কিশ এয়ারলাইন্সের তো একটা মাত্র ফ্লাইট, ইস্তাম্বুল থেকে ঢাকা। আমরা খুব সুন্দর করে ইমিগ্রেশন শেষ করে ভিতরের সবগুলো একটু দেখছিলাম, এবং ইস্তাম্বুলের এয়ারপোর্ট এত বড় যে এটা আসলে 2-3 ঘন্টা শেষ করা সম্ভব নয়। সব ধরনের ব্র্যান্ডের দোকানই কিন্তু ইস্তাম্বুলের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রয়েছে। যাই হোক, খুঁজতে খুঁজতে আমি আমাদের লাউঞ্জ পেয়ে গেলাম, IGA লাউঞ্জ। দেখলাম যে এত ভিড়, তখন মনে হচ্ছে ভিতরে যে জায়গা পাবো কি না।
এটা নিয়ে টেনশনে ছিলাম যেহেতু ছোট বাচ্চা সাথে রয়েছে। ফাইনালি প্রায়োরিটি পাস দেখিয়ে খুব সহজেই আমরা ভিতরে ঢুকে গেলাম। এত বড় লাউঞ্জ মনে হয় আমি অন্যান্য এয়ারপোর্টে দেখি নাই। ইস্তাম্বুলের এই এয়ারপোর্টে এসে যা দেখলাম। এখানেও কিন্তু বুফে খাবারের আয়োজন রয়েছে। চলুন ভিতরে যেয়ে দেখি কি কি ফ্যাসিলিটিস রয়েছে। ওই একই ধরনের চিজ রিলেটেড খাবার, বাট এখানে 2-1 রকমের কাবাব রয়েছে। ওই কাবাবগুলোই খেলাম। এখানে বসে থাকতে থাকতে হঠাৎ করে দেখলাম যে আমাদের ফ্লাইটের টাইম চলে এসেছে, তাই আমরা চলে আসলাম। ফ্লাইটে বসার পরেই রুয়াইদের জন্য একটা গিফট ওরা দিল টার্কিশ এয়ারলাইন্স থেকে। আর আমরা এবারও সামনের সিট নিয়েছি। বেশিরভাগ যাত্রী ছিল বাংলাদেশেরই, যেহেতু ঢাকার ফ্লাইট। খুব মজা লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।